স্যার, আপনাকে আমন্ত্রণ আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। স্যার, এই যে জরায়ু মুখের ক্যান্সার, এই ক্যান্সার বিষয়ে মানুষের মধ্যে সচেতনতা তৈরির জন্য একটি মাস নির্ধারণ করা হয়েছে, সেটি হচ্ছে পুরো জানুয়ারি মাসটি, এবং আজকে জানুয়ারি মাসের শেষ দিন। তা এক মাসব্যাপী আপনারা কি করলেন? ধন্যবাদ। পুরো জানুয়ারি মাস আমরা যে কাজটি করেছি সাধারণ মানুষের মধ্যে জরায়ু মুখের ক্যান্সার নিয়ে সচেতনতা বাড়ানোর জন্য যতটুকু পারা যায়, প্রথমত আমরা বিভিন্ন সংগঠনকে একত্রিত করার চেষ্টা করেছি। যেমন আমাদের যে সংগঠন সিসিপিআর ক্যান্সার প্রতিরোধ গবেষণা কেন্দ্র, যারা উদ্যোগটি নিয়েছে, কিন্তু এখানে সরকারি বেসরকারি যতগুলো প্রতিষ্ঠান আছে, যত সংগঠন কাজ করে, এবং বিভিন্ন চিকিৎসকদের, বিশেষজ্ঞ চিকিৎসকদের যে সংগঠনগুলি আছে, যেমন ওজিএসবি বা জিওএসবি, সবাইকে আমরা চেষ্টা করেছি এর সাথে একত্রিত করার জন্য, এবং একত্রিত প্রয়াসের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে এর প্রভাবটা যাতে বেশি হয়, সবাই যাতে বুঝতে পারে গুরুত্বটা। আমরা পোস্টার প্রকাশ করেছি। মাসের শুরুতেই আমরা একটা অনুষ্ঠান করেছিলাম, গোল টেবিল আলোচনা, যেটি ব্যাপকভাবে প্রচারিত হয়েছে। সেখানে বিশেষজ্ঞদের অনেক বক্তব্য এসেছে সাধারণ মানুষের জানার জন্য। এবং এর মাঝখানে আমরা যেটি করেছি যে পুরো মাস ঢাকা এবং ঢাকার বাইরে একটা হলো শিক্ষা প্রতিষ্ঠান, একটা হলো কর্মস্থল, মহিলাদের বিশেষ করে কর্মস্থল, এবং এলাকা ভিত্তিক বেশ কিছু প্রোগ্রাম আমরা করেছি। চেষ্টা করেছি সাধারণ মানুষের কাছে যাওয়ার জন্য, তাদেরকে নিয়ে এই জরায়ু ক্যান্সারের সচেতনতার বিভিন্ন বিষয়টা তুলে ধরা, কেন হয় এবং প্রতিরোধ কি করে করা যায়, মূলত সেদিকে আমরা নজর দিয়েছেন। বাংলাদেশের 64 জেলার মধ্যে আপনারা এই সচেতনতা বৃদ্ধির জন্য মিডিয়ার মাধ্যমে রাউন্ড টেবিল করে বা আলোচনা করে তো সারা দেশেই ছড়িয়ে দিয়েছেন, কিন্তু আপনি বলছেন যে ঢাকার বাইরেও যাওয়ার চেষ্টা করেছেন। কতগুলি জেলা কভার করেছেন? আমরা নিজেরা সশরীরে আমরা যেতে পেরেছি, যেহেতু সারা মাস ঢাকাতেও প্রোগ্রাম ছিল, বিভিন্ন 6টি জেলায় আমরা নিজেরা যেতে পেরেছি। কিন্তু আমাদের যে বিভিন্ন সংগঠনগুলোর যে স্থানীয় প্রতিনিধি যারা আছেন বা স্থানীয় সংগঠক আছেন, তাদের মাধ্যমে, এবং আগামীকাল আমাদের যেটা বিশেষ কর্মসূচি আছে, আজকে আমাদের যে বিশেষ কর্মসূচিটি আছে, সেই কর্মসূচিতে আমরা আশা করছি বাংলাদেশের অন্তত প্রায় সবগুলি জেলাতেই পালিত হবে জননীর জন্য পদযাত্রা নামে একটি বিশেষ শোভাযাত্রা। এতে কি হয়, কারা অংশ নেন? এখানে অংশ নেন আমাদের চিকিৎসক, তারপর ক্যান্সার যারা সার্ভাইভার থাকেন, যারা কাজ করেন, তারপর সমাজ সেবামূলক অনেকগুলো সংগঠন, সরকারি বেসরকারি বিভিন্ন জন এগিয়ে এসেছেন। আমরা এখানে একটি কথা একটু বলবো যে স্তন ক্যান্সার নিয়ে আমরা যতটা বেশি সাড়া পাচ্ছি অনেক বছর থেকে, জরায়ু ক্যান্সার নিয়ে সেখানে একটু কম, কিন্তু আমরা চেষ্টা করছি সবাইকে বোঝানোর জন্য। এখানে সবার একটা ধারণা যে জরায়ু মুখের ক্যান্সার তো আসলে দ্বিতীয় স্থানে আছে মহিলাদের মধ্যে, স্তন ক্যান্সারে 1 নাম্বার। কিন্তু একটি বিশেষ দিক আছে, যে সেটি হলো যে আক্রান্তের হারের দিক থেকে স্তন ক্যান্সার, মানে আক্রান্তের হার জরায়ুর ক্যান্সারের চাইতে শতকরা প্রায় 4 ভাগ বেশি বাংলাদেশে, কিন্তু মৃত্যুর হার প্রায় কাছাকাছি। তার মানে স্তন ক্যান্সারে সুস্থ হওয়ার হারটা যত বেশি, জরায়ু মুখের ক্যান্সারে ওইভাবে সুস্থ হওয়ার হারটা বেশি না বলে এই ডিফারেন্সটা কম। কারণ নিম্ন আর্থসামাজিক অবস্থার যে মহিলারা বেশি আক্রান্ত হয় জরায়ু মুখের ক্যান্সারে। তো এই জন্য আমরা বলছি যে আমরা চেষ্টা করছি আরও বেশি ছড়িয়ে দেওয়ার জন্য। আমরা সামান্য কম বেশি এটা এমন কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয়, বিষয় হচ্ছে দুটোই খুব গুরুতর ক্যান্সার এবং মরণ ব্যাধি, যেটা প্রতিরোধযোগ্য অনেকাংশে। আরেকটা বিষয় আছে যে যেহেতু উচ্চবিত্তের মধ্যে স্তন ক্যান্সার প্রবণতা, এখানে আমরা অ্যাক্টিভ পাই অনেক বেশি মানুষকে, কিন্তু সেই তুলনায় মনে হয় যে জরায়ু মুখের ক্যান্সার। এই জন্য আমি বললাম যে আমাদের এই ব্যাপারে আমরা আরও সবাইকে আহ্বান জানাবো, সব সংগঠনকে, যে এই সামিল হওয়ার জন্য। সারা বছর ধরেই কাজ চলবে, শুধু জানুয়ারি মাস বলে কথা নয়। স্যার, এ বিষয়ে যেহেতু আপনাদের এই সচেতনতা মাস হিসেবে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্যই কাজ করছেন, যে জরায়ু মুখের ক্যান্সার কেন হয় এবং সেটা থেকে নিজেকে রক্ষা করবার উপায় কি, এবং হয়ে গেলে করণীয় কি, মূলত এই বিষয়ে ফোকাস করেন। আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে একটু সচেতন করার চেষ্টা করি। শুরুতে আপনি যদি একটু আমাদের ক্যান্সার বিষয়ে বলেন, যে জরায়ু মুখের ক্যান্সারে একজন নারী আক্রান্ত হন কেন? প্রথমত, আমাদের মতো উন্নয়নশীল দেশে আমরা যেগুলিকে বেশি গুরুত্বপূর্ণ মনে করি, 1 নম্বর অল্প বয়সে বিয়ে, বাল্য বিবাহ। 18 বছরের বয়সের নিচে বিয়ে আমরা কোনোভাবেই সমর্থন করি না, কারণ এই বয়সটি অনুপযুক্ত বিয়ে হওয়ার জন্য বা সন্তান ধারণের জন্য। আপনি শুনলে আশ্চর্য হবেন যে বাংলাদেশে শতকরা 65%-এরও বেশি নারীর বিয়ে হয় 18 বছরের আগে। আমাদের অনেকের ধারণা শহরের শিক্ষিত সমাজে এখন একটু দেরিতে বিয়ে হওয়ার প্রবণতা আছে, কিন্তু আসলে বাংলাদেশটা তো গ্রাম, মানে সেই হিসাবে শতকরা 65%-এর বেশি বিয়ে হয় 18 বছরের আগে, যেটা আইনসিদ্ধও না, স্বাস্থ্যসম্মত নয়, এমনকি আইনসম্মত নয়। যে বয়সে একজন নারীর সেই পরিপূর্ণতাটা আসে না শারীরিক সম্পর্ক বা সন্তান ধারণের জন্য।
প্রথমত অল্প বয়সে বিয়ে, দ্বিতীয়ত অল্প বয়সে সন্তান হওয়া, তৃতীয়ত বেশি সন্তান হওয়া, এই সন্তান আবার ঘন ঘন হওয়া, ব্যক্তিগত পরিচ্ছন্নতার অভাব, বিশেষ করে নারীদের বিশেষ সময়ে পিরিয়ডের সময় বা মাসিকের সময় যে পরিচ্ছন্নতার অভাব যদি থাকে, অপুষ্টিও একটা ফ্যাক্টর। আর আরেকটা ফ্যাক্টর খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো যে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস নামের একটি ভাইরাস, যেটাকে সংক্ষেপে এইচপিভি বলা হয়, এবং এই ভাইরাসের সংক্রমণ বারবার হলে জরায়ুমুখের ক্যান্সার হওয়ার ঝুঁকিটা অনেক বেশি বাড়ে। এই কয়েকটিকেই আমরা গুরুত্ব দিই। আরেকটি হলো বহুগামিতা। আমাদের সমাজের যে কিছু কিছু নিয়ম নীতি ছিল যেগুলি ভালোর জন্যই বলা যায়, কিন্তু অনেকটা পশ্চিমা সংস্কৃতির যে একটা অনুপ্রবেশ, সেক্ষেত্রে আমাদের একটা দেখা যাচ্ছে যে বহুগামিতা মানে একের অধিক সঙ্গীর সাথে মিলামেশার প্রবণতাটা আমাদের সমাজের কিছু কিছু অংশে আগে ছিল না, এখন দেখা যাচ্ছে। সেজন্য এটিকেও আমরা খুব গুরুত্ব দিচ্ছি। এর ফলেও জরায়ুমুখের ক্যান্সারের ঝুঁকি বাড়ছে। তো একজন নারী যদি এই ক্যান্সারে আক্রান্ত হন, সেক্ষেত্রে ক্যান্সার হওয়ার আগেই কি তার কোনো প্রাথমিক লক্ষণ ধরা পড়ে? অবশ্যই, এই খুবই গুরুত্বপূর্ণ বিষয়টা। প্রথমত আমরা যখন বলি যে প্রাথমিক অবস্থায় ক্যান্সার নির্ণয় বা আর্লি ডিটেকশন, এটাও কিন্তু আমরা দুইটি স্তরে করতে পারি। প্রথমত হলো যে ক্যান্সার শরীরের ভিতরে মানে কোষের ভিতরে যে প্রক্রিয়াটা শুরুটা হয়, একটা পর্যায়ে গিয়ে লক্ষণ দেখা দেয়। লক্ষণ দেখা দেওয়ার পরেও কিন্তু আমাদের দেশে অনেকেই গা করেন না লজ্জায় বা সংকোচের কারণে। আমরা বলতে চাই যে লক্ষণ দেখা দেওয়া মাত্র যেন ডাক্তারের কাছে আসেন, এটা একটা পর্যায়ে। তার জন্য আমাদের কি করতে হবে? লক্ষণগুলো সাধারণ মানুষকে বলতে হবে। প্রথমত কোনো নারী যদি আমরা যে বলি যে মাসিকের রাস্তায় যদি অস্বাভাবিক রক্তক্ষরণ হয়, যেমন স্বাভাবিক একটা পিরিয়ড বা মাসিক হয়, এর যদি রক্তক্ষরণের পরিমাণটা যদি হঠাৎ করে খুব বেশি হয়ে যায় এবং সময়কালটা যদি দেখা যায় আগের থেকে অনেক বেশি বেড়ে গেছে, মাসের মাঝখানে যদি এরকম ব্লিডিং হয় বা মাসিক হয়। আমার বাড়িতে একজন মহিলা আছেন যার মেনোপজ হয়ে গেছে, মানে মাসিক বন্ধ হয়ে গেছে একটা নির্দিষ্ট বয়সে, তার যদি হঠাৎ করে আবার ব্লিডিং হয়, শারীরিক সম্পর্কের সময় যদি ব্লিডিং হয়, এর বাইরে যদি দুর্গন্ধযুক্ত স্রাব এরকম যদি খুব বেশি যেতে থাকে, আর আরেকটু রোগটা যখন এগিয়ে যায় তখন আরও কিছু জটিলতা দেখা দেয়। আমি এগুলিই বললাম যে এই লক্ষণগুলো দেখা দিলে যদি সঙ্গে সঙ্গে চিকিৎসকের কাছে যাওয়া উচিত। আরও একটা বিষয় আছে যে এই লক্ষণ দেখা দেওয়ার আগেও কিন্তু ক্যান্সার নির্ণয় করা যায়, এবং জরায়ুমুখের ক্যান্সার সবচেয়ে সুইটেবল ডিজিজ, সেটা হলো ক্যান্সার স্ক্রিনিং। স্ক্রিনিং মানে হলো যাদের মধ্যে আপাত দৃষ্টিতে যারা সুস্থ, যাদের মধ্যে ক্যান্সারের কোনো লক্ষণ এখনও দেখা দেয় নাই, কিন্তু জরায়ুর মুখের ক্যান্সার বা যে কোনো ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকির মধ্যে আছে, তাদের অনেকগুলো রিস্ক ফ্যাক্টর আছে, আমি যেগুলি বললাম, যে কারণগুলি বললেন, এই রিস্ক ফ্যাক্টর আছে। এরকম যারা মহিলা, তাদেরকে যদি আমরা সবাইকে কোনো সিম্পল একটা পদ্ধতি তাদের উপর প্রয়োগ করি এবং গোপন কিছু ক্যান্সার রোগী আমরা এইভাবে নির্ণয় করতে পারি, তার নাম হলো ক্যান্সার স্ক্রিনিং। এবং জরায়ুমুখের ক্যান্সার আমি বললাম সবচেয়ে সুইটেবল ডিজিজ এই কারণে যে কোষের মধ্যে পরিবর্তনটা শুরু হওয়া থেকে একদম আগ্রাসী পর্যায়ের ক্যান্সার রূপান্তর হতে মানে টোটাল সময়টা লাগে প্রায় 20 থেকে 25 বছর। এই সময়ের মধ্যে যদি আমরা একটা ব্যবস্থা নিতে পারি, শুরুতেই যদি ধরা পড়ে, শুরুতেই যদি আমরা বললাম লক্ষণ দেখা দেওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করতে চাই না, তার আগেই যদি আমরা এইভাবে যদি স্ক্রিনিং টেস্টের মাধ্যমে লক্ষণ দেখা দেওয়ার আগেই বের করে আনতে পারি, এর জন্য খুব সহজ পদ্ধতি আছে। একটা ছিল আগে আমরা বলতাম প্যাপ টেস্ট বা প্যাপ স্মেয়ার, যে একজন নারীকে যেভাবে একজন গাইনি বিশেষজ্ঞ যেভাবে পরীক্ষা করেন ওই অবস্থায় ওরকমভাবে নিয়ে একটা যন্ত্রের মাধ্যমে জিনিসটাকে আমরা যদি বলি যে জ্বরের মুখটাকে একটু ওপেন করা হয়, তারপরে সেখানে একটা কাঠির মতো, আমি বলি যে আইসক্রিমের সাথে যেমন একটা চামিচের মতো দেয় না কাঠ বা এরকম বাঁশের তৈরি, ওই জাতীয় একটা আমরা বলি স্প্যাচুলা, ওইটা দিয়ে একটু কষ নিয়ে আসা হয় ভিতর থেকে, সেইটা দিয়ে স্লাইড বানিয়ে মাইক্রোস্কোপের নিচে পরীক্ষা করলে ধরা পড়ে যে কোনো অস্বাভাবিক কোষ আছে কিনা, ক্যান্সার কোষ আছে কিনা। এইটা হলো প্যাপ টেস্ট, এবং এটাও আমরা করতে পারি, কিন্তু বাংলাদেশে যেহেতু ওইরকম প্যাথোলজিস্টের সংখ্যা কম বা এখানে একটু টাকার ব্যাপার আছে, প্রায় 2000 টাকা লাগে, এই জন্য আরেকটি সহজ পদ্ধতি এসেছে, সেটা হলো ভায়া, ভিজুয়াল ইনস্পেকশন বাই অ্যাসিটিক অ্যাসিড। এখানে আমার কোনো মাইক্রোস্কোপ লাগছে না, আমি ওই ঠিক একই প্রক্রিয়ায় জরায়ুর মুখের ভিতরটা থেকে আমরা কী করি, একটা সোয়াপস্টিকের মতো 5% বা 4% অ্যাসিডিক অ্যাসিডে ভিজানোর পরে ওই জায়গায় টাচ করা হয়, টাচ করার পরে 1 মিনিট অপেক্ষা করলে যদি ভিতরে একটা সাদা দাগ পড়ে যায়, তাহলে আমরা বলি এটা ভায়া পজিটিভ। ভায়া পজিটিভ মানেই ক্যান্সার তা না, তার পরবর্তীতে আরও নিশ্চিতকরণের জন্য আরও কিছু পরীক্ষা করতে হয় কনফার্মেটরি। এইভাবে এই দুইটি যে পদ্ধতি বাংলাদেশের বিভিন্ন হাসপাতালে সরকারিভাবেই চালু হয়েছে, আমরা চেষ্টা করছি সাধারণ মানুষকে সচেতন করতে এবং ওইখানে যাওয়ার জন্য, পরীক্ষা নিরীক্ষা করার জন্য। আর প্রাথমিক প্রতিরোধের জন্য আরেকটা বিষয় আছে, সেটি হলো যে ভ্যাকসিন বা টিকা, এইচপিভি ভাইরাসের এগেইনস্টে টিকা পাওয়া যাচ্ছে এবং বাংলাদেশেও পাওয়া যাচ্ছে, সরকারিভাবেও দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে, গাজীপুরে অলরেডি চালু করা হয়েছে।
এবং আমরা বলি যে যদি 15 বছর বয়সের নিচে, আমরা 9 থেকে 12 বছর 13 বছর পরে বলে, আমরা বলি যে অন্তত 15 বছর বা বিয়ের আগে অন্তত এই টিকাটা যদি দেওয়া হয় তাহলে অন্তত তার ঝুঁকি HPV অনেক কমে ঝুঁকি যাবে। অনেকটা কমে যাবে। তো আশা করছি আপনার এই পরামর্শ শুনবেন এবং সবাই সচেতন হবেন। আপনাকে অনেক ধন্যবাদ স্যার। ধন্যবাদ এনটিভিকেও এত সুন্দর একটা অনুষ্ঠানের সুযোগ করে দেওয়ার জন্য।